আমার একদিকে সোনা ফসল গম আর অন্যদিকে সবুজ ফসল ধান, অর্থাৎ এই গম পেকে আসছে, কৃষক কিছুদিন পরে এই গম তুলবে, অন্যদিকে কৃষক নতুন করে তার স্বপ্ন লাগিয়েছে। আর আমি এখন দাঁড়িয়ে আছি এই রাজশাহীর পদ্মা নদীর একটি চর খিদিরপুর। এই চর খিদিরপুরে এই পাশেই রাজশাহী শহর, তার আগেই পদ্মা নদী এবং পেছনটাই চর খিদিরপুর, ডানে এবং বাঁয়ে দুই পাশেই ভারত। তো আজকের এই ভিডিওতে আমি এই চর খিদিরপুরের মানুষের জীবন জীবিকা কেমন সেটাই ঘুরিয়ে আপনাদের দেখাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন। চর খিদিরপুরের অবস্থান রাজশাহী শহর থেকে সোজা দক্ষিণে ভারতের মুর্শিদাবাদ জেলার সীমান্ত ঘেঁষে। এখানে যেতে হলে সাহেববাজারের পদ্মা গার্ডেন থেকে নৌকা নিতে হয়। পদ্মা গার্ডেনে এসে এখান থেকে ছোট্ট একটা খাল পার হতে হবে। খালটা পদ্মা নদীরই অংশ। এরপর একটা চর, তারপর মূল নৌকা ঘাট। নৌকা ভাড়া 20 টাকা। পদ্মা গার্ডেনের সামনে থেকে একটা ছোট নৌকায় পার হইলাম 5 টাকা ভাড়া দিয়ে। এখন এখান থেকে আমরা চলে যাচ্ছি সামনের বড় নদীতে, ওইখান থেকে আবার নৌকা নিতে হবে। তো আমাদের যাত্রা কিন্তু মোটামুটি শুরু। ঘাটে এসে শুনলাম এই ঘাট দিয়ে শুধু চর খানপুরে যাওয়া যায়, খিদিরপুরের ঘাট এটা নয়। অগত্যা খানপুরের উদ্দেশ্যেই রওনা হতে হলো। চর মাঝারদিয়াতে যেমন অনেকটা পথ নৌকায় যেতে হয়েছিল, কিন্তু এখানে নৌকার যাত্রা একেবারেই কম। নৌকা ছাড়ার মাত্র 10 মিনিট পরেই আবার নামতে হলো। এখন সামনের এই বিস্তীর্ণ বালুচর ধরে খানপুরের দিকে আমাদের হাঁটতে হবে। আমরা এখন নৌকা থেকে নেমে চর খানপুরের দিকে যাচ্ছি। এই নৌকার এই জায়গায় ঘাটে এসে পৌঁছালাম। তারপর এখন আমাদের যাত্রা শুরু। বর্ষার সময়টায় এই বালুচরের ওপর দিয়ে উত্তাল পদ্মা নদী বয়ে যায়, কিন্তু এখন শুকনো মৌসুম থাকায় এর অবস্থা সম্পূর্ণ ভিন্ন। হঠাৎ করে এই সাদা বালুচর দেখলে মনে হয় যেন একটা মরুভূমি। এই মরুময় পথ দিয়ে অন্তত 3 মাইল হাঁটার পর আমরা পৌঁছাবো চর খানপুরে। ফাল্গুন মাসের শেষের দিকে এই প্রচণ্ড গরম আর রোদের মধ্যে দিয়ে আমরা আর কাজকাম পাই নাই, এই চরের মধ্যে হাঁটতেছি। এর চেয়ে জঘন্য রকম গরমে এখানকার মানুষজন প্রতিনিয়ত পেছনে রাজশাহী শহরে জীবিকার তাগিদে যাতায়াত করে। আমরা যেদিন এই চর অভিযানে যাই সেদিন ছিল শুক্রবার। একে তো মাথার উপর তীব্র রোদ, তার উপর চৈত্র মাসের গরম। আশপাশে আমরা ছাড়া একটা মানুষ পেলাম না যাদের পিছে পিছে চরের দিকে যাব। ফলে খুব অল্প সময়েই পথ হারিয়ে ফেললাম। আমরা আসলাম কোন দিক দিয়ে, যাচ্ছি কোন দিক দিয়ে কিছুই ঠিক নেই। আমাদেরকে নৌকার মাঝি আমাদের যে রাস্তা দেখায় দিয়েছেন, ঠিক ওই পাশ দিয়ে যাচ্ছি আর যাচ্ছি, কিন্তু সে কুলের দিশা পাচ্ছি না। কোন পাশ দিয়ে গ্রামে উঠবো ঠিক বুঝে উঠতে পারতেছি না। এখনও আমরা মনে হচ্ছে যে পথ হারিয়ে ফেলছি। যে ওখানে কলা গাছ দেখা যাচ্ছে, কিছু বাড়িঘরের মাথা দেখা যাচ্ছে, তো ধারণা করলাম যে ঠিক এখানেই বাড়িঘরটা হতে পারে। ওইদিকেই আগাচ্ছি, দেখা যাক। আর এখানে পথ ভুল করার একটা সমূহ সম্ভাবনা আছে। 3 পাশে কিন্তু ভারতের বর্ডার, ফলত এই বিষয়টা একটু সাবধানে থাকতে হবে। কিন্তু সেখানে গিয়েই ধোকাটা খেলাম। আমরা কি রাস্তা ভুল করছি? ভাই নতুন কিছু এক্সপ্লোর করব, চলেন। কোথায় আসি? এইজন্য ইউটিউবারগুলোর সাথে বেড়াইতে হয়। এই চর পার হয়ে ভাবলাম যে এই বড় চরটাতে উঠবো, সামনে কলা গাছ, বাড়িঘর দেখা যাচ্ছে। কিন্তু এখানে এসে দেখলাম যে ছোট্ট একটা জায়গায় কয়েকটা মাত্র বাড়ি, আর বাড়িগুলো খুব সম্ভবত রিসেন্টলি শিফট হয়েছে এখানে অন্য কোথাও থেকে। মানে এখানে খোঁজখবর নিতে হবে যে অ্যাকচুয়ালি চর খানপুরের রাস্তাটা কোন দিকে। আসলে সেটা চর খানপুর বা খিদিরপুর কোনোটিই নয়। কয়েকটা মাত্র বাড়ি করে কিছু লোক এখানে বসবাস করেন। এখান থেকে লোকজনের কাছে দিক নির্দেশনা নিয়ে আবারও বালুচর ধরে হাঁটতে লাগলাম। নৌকা থেকে নেমে সোজা হাঁটলে চর খানপুর 3 মাইল হতো, কিন্তু এখন রাস্তা দ্বিগুণ হয়ে গেল। এর মধ্যেই অনেকটা হাঁটার পর আর শরীরে শক্তি কুলাচ্ছিল না। একে তো রোদ, তার উপর আবার পায়ের তলায় ভীষণ গরম বালু। অবস্থা ক্রমেই কাহিল হতে লাগলো। খুব খুব কষ্ট হচ্ছে, প্রচণ্ড রোদে হাঁটতে আসে রাস্তা শেষ হচ্ছে না। এই প্রচণ্ড রোদ আর গরমে অবস্থা কাহিল। আর দূর দূরান্তে একটা লোক পাচ্ছি না আমাদের ছাড়া। আমার এমন দশা হলেও আমার সফর সঙ্গীরা কিন্তু বেশ ফুরফুরে।
হাঁটতে যেন তাদের কোনো ক্লান্তিই নেই। থ্যাংক ইউ সো মাচ ভাই, গামছাটা অ্যাটলিস্ট আনতে বলছেন, না হলে আমাদেরকে আর খুঁজে পাওয়া যেত না। তোমরা ঠিক আছো? হ্যাঁ, এই সানগ্লাসটার জন্য বড় বাচ্চা বেঁচে গেছে। অনুভূতিটা অনেক ভালো, কারণ হচ্ছে এই যে এত সুন্দর, আমার মনে হচ্ছে যে এখন সারা মরুভূমিতে আসলাম। একটু আগে মনে হলো যে আমাদের সেন্ট মার্টিন দ্বীপে আমরা আসলাম, আমাদের সব রকমের ফিল হচ্ছে। পদ্মার চরে কত পাখি পাওয়া যায় দেখ, ওই যে দেখ সারি সারি কয়েকটা পাখি দেখতে পাচ্ছি, সেগুলো খুব সম্ভবত শকুন। হ্যাঁ, এক সিরিয়ালে হচ্ছে ওই যে উঠতেছে। আমাদেরকে দর্শন দিল কয়েকটা, খুব সম্ভবত এগুলা চিল হবে অথবা শকুন কিছু একটা। দূরে ওই দিকে এক সারিতে 5-6টা চিল বা শকুন কিছু একটা এরকম বসে আছে। আমরা আসার পথে ঘাটের পাশেই প্রচুর গাং শালিক দেখতে পেয়েছিলাম। উঁচু নদীর পাড়ে গর্ত করে অসংখ্য গাং শালিক বাসা বানিয়ে রেখেছে। নিয়ে যাবো বলে আমরা কি এটা খেতে পারবো ভেজে? না, শুধু যে এখানে পাখি আছে তা কিন্তু নয়, নানা প্রজাতির সাপও আছে। যদিও শেষমেশ এরকম কিছু হয়নি, আমরা নিরাপদে চর খানপুরে এসে পৌঁছালাম। ভাই ভিডিও করা যাবে আপনাকে? কি আপনি এখানে কি করেন? গরু চড়ায় বেড়াচ্ছেন। ওই আমরা যদি এই ডান দিকে যাইতাম তাহলে কি আমরা সরাসরি বর্ডারের দিকে চলে যেতাম? আচ্ছা, এই চরটার নাম কি, খানপুর না খিদিরপুর? এটা ধরেন মাঝখানে চলে যেটা, এখন খিদিরপুরে যেতে হবে, খানপুরে যেতে হবে। খানপুর কোন দিকটা আর খিদিরপুর কোন দিকটা? আপনারা খানপুর আগে ধরেন এদিকে ছিল তো, ভাঙিয়ে এখন খিদিরপুরটা হয়ে গেছে, এক ঠিক গেছে ধরেন। এখন দুইটা খিদিরপুর আর খানপুর এক হয়ে গেছে। এই যে এখানে এই মসুর ডালের ঢিবি, এই জায়গাগুলোতে সব মসুর ডাল হয় এই সময়টাতে। তারা এই ফসল তুলে এই যে এইখানে এরকম ঢিবি করে জমা করে রাখে। ওখানে সম্ভবত মারাই মেশিন, এই মারাই মেশিন দিয়ে ডাল মারা হয়, ডাল তোলা হয়। ও কেমনে তাকাচ্ছে আমাদের দিকে, আপনারা বন্ধ বলে থাকবে না। তাই খিদিরপুর না খানপুর? এটাই খানপুর, এটাই খিদিরপুর। খানপুরও ওদিকে, হ্যাঁ ওইটা হলো খিদিরপুর, এটা হলো খানপুর। ভাঙি দিয়েছে রাস্তাটা গোটায় ভারত। কোনটা? গাছ গালান, ওই গাছগুলো ক্যাম্প, ওটা বিএসএফ ক্যাম্প। ঝাঁকড়া গাছটা আছে, হ্যাঁ ক্যাম্প। ও এইটা এই পাশেও বিএসএফ, আবার হচ্ছে যে এই পাশেও বিএসএফ, আর এইটুকু খালি বাংলাদেশ। এখনো তাকায় আছে, কেমনে তাকায় আছে ছোট বাচ্চাগুলোর মতো। বাপ দাদা 14, নানা নানি 14 গোষ্ঠী ধরেন এখানকার জন্মস্থান। বা এখন বাড়ি ছিল ওইখানে, ভাঙতে 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 ইন্ডিয়ার কলেজ। আর ধরেন কেউ অসুস্থ হয়ে গেল, অসুখ করলো, আর যদি ও সুস্থ হয়, খাটলা নিয়ে 4 জন ঘাড়ে নিয়ে যাওয়া যায় না। ওই আপনি আসবেন, মোবাইল করবেন যে আমরা কাল আসছি, তাহলে আমার সকালবেলা যেই আমার বাজার করলে চলেছি আপনার আগে। চেয়ারম্যান বলেন খালি ভোট লিব, ও বালুচরে যে হাইতে আসলেন, ওর বাপ ও আসবেন, নামবেন। এতক্ষণ হাঁটছিলাম রুক্ষ বালুচরের ভেতর দিয়ে, কিন্তু গ্রামে ঢোকার আগেই এক টুকরো সবুজ ধান ক্ষেত দেখে মনটা ভরে উঠল। এক পাশে সবুজ ধান ক্ষেত আর অন্য পাশে পেকে ওঠা গম ক্ষেত। একটু এগিয়ে দেখতে পেলাম একটা সেচের পাম্প। পাম্পের ঠান্ডা পানি পেয়ে আমার সফর সঙ্গীরা যেন হাঁপ ছেড়ে বাঁচল। হাত মুখ ধুয়ে প্রাণ ভরে ঠান্ডা পানি খেয়ে সব ক্লান্তি পিপাসা যেন এক নিমিষেই গায়েব হয়ে গেল। এই প্রচণ্ড রোদে, এই সাদা তপ্ত বালুর উপরে, মাথার উপরে রোদ নিয়ে আমরা পুরো নদীর চরটা শেষ করে আসলাম। এখন হঠাৎ করে এক টুকরো সবুজ দেখে মনটা আসলে সত্যি বেজায় খুশি। চারদিকে শুধু ধান ক্ষেত, এই পাশে ধান ক্ষেত, পিছনে একটা গম ক্ষেত, ওইখানে পানি দিচ্ছিল। তো আমরা ওখানে হাত মুখ ধুয়ে নিলাম। হাত মুখ ধুয়ে আমরা এখন চলে যাচ্ছি মূল গ্রামের দিকে।